হেফাজতে ইসলামের কথা মনে রাখতে হবে যে হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। রাজনীতিতে প্রত্যক্ষভাবে হেফাজতে ইসলামের কোনো অংশগ্রহণ করার সুযোগ নেই। হেফাজতভুক্ত অনেকগুলো ইসলামিক রাজনৈতিক সংগঠন রয়েছে, এখানে নিবন্ধিত অনেকগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো পরস্পর একটা ঐক্যের জায়গা থেকে আমরা জাতীয় রাজনীতির ভূমিকা পালন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী বা ইসলামী আন্দোলন বাংলাদেশ যে তাদের সাথেও বৃহত্তর রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা সেটা তো অবশ্যই আছে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত জানতে চাচ্ছি। তো অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমান মাথার উপর যে চ্যালেঞ্জগুলো একেবারেই ঘাড়ের উপর পড়ে আছে, আমি মনে করি সেগুলোই এখনো পর্যন্ত তারা গুছিয়ে ওঠার মতো পর্যাপ্ত সময় পায়নি। যেমন অর্থনৈতিক অনেক বড় একটা পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। সেই জায়গাটা থেকে আগামীর দিনে বাংলাদেশের মানুষের যে অর্থনৈতিক ক্রাইসিস সেটা তাদেরকে ভাবাচ্ছে কিভাবে এই সংকট কাটিয়ে ওঠা যায়। তারপরে হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশব্যাপী, প্রধানত আইন শৃঙ্খলাটা রক্ষা করে থাকে যে পুলিশ বাহিনী, তাদের অতীতের সরকার থেকে নিয়ে এই পর্যন্ত তাদের যে ভূমিকায় সব কিছু মিলে যে পরিস্থিতি, তাহলে সেই প্রেক্ষিতে এখনও পুলিশ তাদের নিয়মিত রুটিন ওয়ার্ক সেইভাবে সক্রিয়ভাবে করছে বলা যায় না। সেই জন্য বিভিন্ন জায়গায় নানা ধরনের আইন শৃঙ্খলাজনিত সংকট রয়েছে। সেই সংকটগুলো কাটিয়ে ওঠা বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তের চ্যালেঞ্জ। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে প্রত্যাশা জাতির এবং বিশেষ রাজনৈতিক দলগুলোরও, সেই জায়গাটাতেও অনেক দ্বিধাবিভক্তি আছে, নানা ধরনের প্রত্যাশা আছে এবং তার মধ্যে প্রত্যাশাগুলোর মধ্যে পারস্পরিক বিরোধও আছে। সেই জায়গাগুলো থেকে আমি মনে করছি যে এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে আগামীর দিনের যে রোডম্যাপটা সেটাও হয়তো তারা ঠিক করতে পারেনি। কাজেই সেই জন্য আমি মনে করি যে এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আগামীর রূপরেখা বা আগামী তার পথ চলার বিষয়টা এখনও পরিপূর্ণভাবে রোডম্যাপ তৈরি করার পর্যাপ্ত সময় তারা পায়নি। সেই সময় তাদেরকে দেওয়া উচিত। এবং এরপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গটা আলোচিত হচ্ছে সেটা হলো সংস্কার। সেই সংস্কারের বিষয়েও ভিন্ন ভিন্ন দুটি মত আছে, প্রধান দুটি মত। একটি হলো যে মোটামুটি একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কার করেই নির্বাচনের দিকে চলে যাওয়া। তো সেই সংস্কারের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। সেটা হলো যেই একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, সেটার পথ উন্মুক্ত হয়ে গেছে বিগত নির্বাচন কমিশনের বিদায়ের মধ্য দিয়ে। আর প্রশাসনিক একটা রদবদল, সেটাও অনেকাংশে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এতটুকুর পরে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে, কিন্তু জনগণের অনেক ক্ষেত্রে চাহিদা দেখা যাচ্ছে এর চেয়েও বেশি কিছু। সেটা হলো পুরাতন রাজনৈতিক যে ব্যবস্থা, নির্বাচনী যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থার উপরেই অনেক বড় বড় প্রশ্ন আসছে। যেমন আমাদেরই একটি বড় প্রশ্ন আছে যে সেখানে বিগত নির্বাচনী ব্যবস্থায় জনগণের এবং বিশেষ করে ভোটাধিকার প্রয়োগকারীদেরও যথাযথ প্রতিনিধিত্বের কোনো ব্যবস্থা পুরাতন ব্যবস্থায় ছিল না। সর্বোচ্চ 30 থেকে 35% ভোটারের যেই প্রতিনিধিত্ব সেটা আমাদের জাতীয় সংসদ করত। আর এর বিপরীতে জাতীয় সংসদের সদস্যদের বিরুদ্ধে ভোট প্রদানকারী অনুপাতটা প্রায় 60-65%। কাজেই সেই হিসাবে এই জায়গাটা থেকেও বড় ধরনের একটা দাবি আছে যে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার, যার মাধ্যমে মূলত ভোটাধিকার প্রয়োগকারীদের, ভোটদানকারীদের ব্যাপক প্রতিনিধিত্ব জাতীয় সংসদে হবে। এছাড়াও সংবিধান নিয়ে অনেক কথা আছে যে বাংলাদেশের গণমানুষের যে অভিপ্রায়, তাদের যে ইচ্ছা, সেটা 72-এর সংবিধানে প্রতিফলিত হয়নি। 71-এর মুক্তিযুদ্ধের চেতনার আলোকে 72-এর সংবিধান প্রকৃত অর্থে প্রণীত হয়নি, বরং 72-এর সংবিধানটা ছিল এক ধরনের চাপিয়ে দেওয়া একটা সংবিধান। সেই জায়গাটাও নতুন করে কথা উঠছে। কাজেই যদি সেই আমূল পরিবর্তন শুধু নির্বাচন কমিশন না, নির্বাচনী ব্যবস্থার খোল নলচে পাল্টে নতুন করে যদি নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করতে হয়, তাহলে আসলে এই বিষয়গুলোর জন্য আরও পর্যাপ্ত পরিমাণ সময়ের প্রয়োজন। তো জাতি বিতর্কের মধ্য দিয়ে রাজনৈতিক বিতর্ক, সুশীল সমাজ এবং বুদ্ধিজীবী সমাজের এবং সমাজের সকল শ্রেণী এবং পেশার মানুষের
আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো সামনে একটা রূপরেখা আসবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আগামী দিনের প্রত্যাশাটা কি, সেই আলোকে যদি অন্তর্বর্তীকালীন সরকার একটা রোডম্যাপ ঘোষণা করে তখন এটা আসলে বাস্তবসম্মত হবে, এটাই মনে করতেছি আমি। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন পর্যন্ত ওনাদের থাকা উচিত বলে আপনি মনে করেন? সেটা আমি বললাম যে দুটি রাস্তা, যদি শুধু বর্তমান নির্বাচনী ব্যবস্থাকে ঠিক রেখে শুধু নিরপেক্ষ বা নির্বাচনের আয়োজনের প্রশ্ন যদি হয় তাহলে সেটার জন্য 6 মাস 9 মাস যথেষ্ট। কিন্তু যদি আসলে আমরা নির্বাচনী ব্যবস্থা সহ সাংবিধানিক যে আমূল পরিবর্তনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যদি পূরণ করতে হয় সরকারকে, তাহলে সময় তো আরও বেশি প্রয়োজন হবে। শোনা যাচ্ছে যে হেফাজতের সাথে জামায়াতের একটি ঐক্য তৈরি হচ্ছে এবং ইসলামী আন্দোলনও এখানে যোগ দিচ্ছে। আসলে মূলত হেফাজতে ইসলামের কথা মনে রাখতে হবে যে হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, রাজনীতিতে প্রত্যক্ষভাবে হেফাজতে ইসলামের কোনো অংশগ্রহণ করার সুযোগ নেই। তবে হ্যাঁ, হেফাজতভুক্ত অনেকগুলো ইসলামিক রাজনৈতিক সংগঠন রয়েছে, এখানে নিবন্ধিত অনেকগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো আমরা পরস্পর একটা ঐক্যের জায়গা থেকে আমরা জাতীয় রাজনীতিতে ভূমিকা পালন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী বা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা হেফাজতের অন্তর্ভুক্ত নেই, কাজে তাদের সাথেও বৃহত্তর রাজনৈতিক যে একটা ঐক্য বা ঐক্যের সম্ভাবনা সেটা তো অবশ্যই আছে। সেটা অবশ্য আগামী দিনের রাজনৈতিক বাংলাদেশের সমীকরণ কি দাঁড়ায় সেটার উপরে অনেকটা নির্ভর করবে। আমরা জানি যে আপনি অনেক নির্যাতিত হয়েছেন এবং বর্তমান সরকারের কাছে কি আপনি বিচার চান কিনা? অবশ্যই আমার ব্যক্তিগত নির্যাতনের বিচারটাও তো আমি প্রাপ্য, সেই জায়গাটাও চাই। এবং শুধু আসলে এখানে বিষয়গুলো ব্যক্তিগত বিষয় না, মূলত ব্যক্তিগত আক্রমণের মধ্য দিয়ে তারা মানুষের কণ্ঠস্বরকে, মানুষের দাবি দেওয়ার পথটাকে তারা রুদ্ধ করতে চেয়েছিল। সেই এর সাথে জনগণের, মানুষের অধিকারের প্রশ্ন জড়িয়ে আছে। কাজেই সব অন্যায়েরই তো বিচার আমরা প্রত্যাশা করব। আপনি কি কোনো আইনি প্রক্রিয়ায় যাবেন এই বিষয়ে? হ্যাঁ, আমি এই বিষয়ে আমার আইনি প্রক্রিয়া যাওয়ারও চিন্তা আছে, চিন্তাভাবনা রয়েছে। সেগুলো হয়তো ধাপে ধাপে, এবং আমি আইনজ্ঞদের সাথে এই বিষয়ে পরামর্শ নিচ্ছি যে এই বিষয়ে আমরা কি পদক্ষেপ নিতে পারি। আমরা জানি যে 5 মে হেফাজতের নিহতের ঘটনায় আমরা শুনেছি যে বিভিন্ন মহল থেকে মামলার প্রস্তুতি চলছে। আসলে কি হেফাজতে ইসলাম 5 মের সুনির্দিষ্ট শহীদদের সংখ্যা তারা করেছে কিনা এবং আহতদের সংখ্যা, আর মামলার বিষয়টি কতটুকু দূর এগিয়েছে? হেফাজতের পক্ষ থেকে 2013 সালের 5 মের যে শহীদদের যে একেবারে চূড়ান্ত কোনো তালিকা, এটা করাটা একটা জটিল প্রক্রিয়া, এটা আমরা জানি। হেফাজতের পক্ষ থেকে প্রাথমিক একটা তালিকা 2013 সালেই করা হয়েছে। এরপরে যে জিনিসটা সমস্যা হয়েছে, তখন যে অনেক লাশের হয়তো সন্ধান পাওয়া যায়নি, এমনও শহীদ রয়েছেন। আবার এমনও শহীদ রয়েছেন যার পরিবার পরিজন ওই সময়ে তারা প্রশাসনের চাপে গা ঢাকা দিয়েছেন। কারণ তারা শুধু ওই সময়ের স্বৈরাচারী সরকার এবং প্রশাসন আমাদের লোকদেরকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং তার পরিবার পরিজনদেরকে হত্যার কাণ্ডের পরবর্তী সময়ে হয়রানির মাত্রা এই পরিমাণ তারা করেছে যাতে তাদেরকেও ফেরারি জীবনযাপন করতে হয়েছে। সুতরাং যারা ফেরারি জীবনযাপন করে তাদের কাছ থেকে তো তাদের নিহতের কোনো পরিসংখ্যান পাওয়া সম্ভব হয়নি। এরপরেও একটা প্রাথমিক যেই ধারণা হেফাজতে ইসলামের পক্ষ থেকে পেশ করা হয়েছে, সেটার হয়তো আরও কিছু বেশি হতে পারে, এর চেয়ে কম হওয়ার কোনো সুযোগ নেই। 80 জনের মতো একটা প্রাথমিক তালিকা হেফাজতের পক্ষ থেকে এই শহীদদের করা হয়েছে। আর মামলার বিষয়টা হলো যে এই মামলার জন্য উপযুক্ত ব্যক্তি হলেন প্রত্যেক ভিকটিমের যে আপনজন। তো আমরা ইতিমধ্যে আরও অনেক আগেই ঘোষণা করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকেই যেন সুনির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে এই হত্যা মামলা দায়ের করা হয়, এবং সেই যারা দায়ের করছে তাদেরকে আমরা হেফাজতের পক্ষ থেকে আইনগত সহায়তা, পরামর্শ ইত্যাদি আমরা প্রোভাইড করতেছি। এছাড়াও হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই বিষয়টা প্রশাসনিক যোগাযোগের মধ্য দিয়ে একটা ব্যাপক কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা সেই ব্যাপারেও যোগাযোগ চলছে। আমরা জানি যে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অনেকেই কথা বলছেন। সে ব্যাপারে আপনি কি চান যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক?
এই মুহূর্তে আমি একেবারে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আলাপ করতে চাচ্ছি না। তবে আমি যেটা মনে করি যে বর্তমান পরিবর্তিত বিপ্লব এবং অভ্যুত্থান পরবর্তী এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, যেটা অনেকটা 1971-এর মুক্তিযুদ্ধের পরে মুসলিম লীগ যেরকম বাংলাদেশের রাজনীতিতে তার কোনো আবেদন ছিল না, প্রাসঙ্গিকতা ছিল না। তো 2024 সালের এই আগস্ট বিপ্লবটাকেও বাংলাদেশের মানুষ একটি স্বাধীনতার দ্বিতীয় যুদ্ধ বলেই আখ্যায়িত করছে, স্বাধীনতার দ্বিতীয় পর্ব। কাজে এই স্বাধীনতাটাও পূর্বে 71 পূর্ববর্তী মুসলিম লীগের যে ভূমিকা ছিল জনগণের উপর নিপীড়নের, নির্যাতনের, অত্যাচারের, আওয়ামী লীগের নির্যাতন জুলুম এর চেয়ে অনেক বেশি ভয়াবহ মাত্রায় ছিল। কাজেই 2024-এর এই বিপ্লবের পরে বাংলাদেশ আওয়ামী লীগ নামে এদেশের মানুষ আর কোনো দলকে তেমন সমর্থন করবে এটা আমার মনে হয় না। এবং তাদের নেত্রী যে কাপুরুষতার পরিচয় দিয়েছে, এভাবে বড় বড় কথা বলে শেষ পর্যন্ত তার সকল অনুসারীদেরকে এরকম হুমকির মুখে ফেলে যেভাবে তিনি পালিয়ে গেলেন, তিনি আইনের কাছে আত্মসমর্পণ করতে পারতেন, কিন্তু তিনি তার নিজের এবং তার বোনকে নিয়ে, অর্থাৎ শুধুমাত্র তারা পরিবার কেন্দ্রিক কতটা আমি বলবো এটা স্বার্থপরতার পরিচয় দিয়েছেন। এরপরে তাকে বা তাদেরকে নেতা নেত্রী হিসাবে মেনে কোনো মানুষ, বিবেকবান মানুষ যে রাজনীতি করতে পারে এটা আমার মনে হয় না। বর্তমান সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সঙ্গীত যেটা আছে, জাতীয় সঙ্গীত নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তা অনেকেই দাবি তুলছেন পরিবর্তন করার, এবং আজকেও আমি কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি যে আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন যে আপাতত ওনারা নিষিদ্ধ করবেন না, এটা ওনাদের কাজ না বা এই কাজে হাত দিবেন না। তো আপনি কি জাতীয় সঙ্গীতের ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য জানতে চাচ্ছি। জাতীয় সঙ্গীতের বিষয়ে যতদিন এটা জাতীয় সঙ্গীত আছে সুনির্দিষ্টভাবে এটা সাংবিধানিক একটা বিষয়, এক্ষেত্রে মন্তব্য করাটা স্পর্শকাতর একটা বিষয়। তবে অবশ্যই আমি মনে করি জাতীয় সঙ্গীতে দেশের মানুষের, দেশের জনগণের, দেশের কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য নির্ভর জাতীয় সঙ্গীত হওয়া উচিত। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটিকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে বাংলাদেশে স্বীকৃত আছে, সেখানে অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর যৌক্তিক সমাধান না হলে এই বিষয়ে পুনর্বিবেচনা করাটাই যুক্তিসম্মত হবে। এটি বাংলাদেশের সৃষ্টির অনেক আগেই লিখিত একটি কবিতা, এবং সেই কবিতার প্রেক্ষাপটও বাংলাদেশের এই ভূখণ্ড নিয়ে এবং এই জাতিকে নিয়ে ছিল না, বরং এই কবিতা রচনার প্রেক্ষাপট অনেকটা আমাদের তৎকালীন এই পূর্ববঙ্গ, পরবর্তীতে পূর্ব পাকিস্তান, পরবর্তীতে বাংলাদেশ। এই বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের এই জাতিসত্তার উত্থানের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যেই সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থাকে রক্ষা করার নিমিত্তেই এবং সেই সমাজটা ভেঙে বঙ্গভঙ্গ হয়ে পূর্ব বাংলা পশ্চিম বাংলার চেয়ে অগ্রগামী হয়ে যাবে, এরকম একটা প্রেক্ষাপট থেকে তিনি মূলত পশ্চিমবঙ্গের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য পূর্ববঙ্গের উত্থানের বিরুদ্ধে এই কবিতাটা রচিত হয়েছিল। সেক্ষেত্রে এই কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে কতটা যুৎসই, সেই প্রশ্ন যারা করছেন, আমি তাদের প্রশ্নকে অবান্তর বা অযৌক্তিক বলতে পারি না। আর যদি যে আমূল পরিবর্তনের যেই উদ্যোগ বা যেই প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে, যদি সেই আমূল পরিবর্তন হয় সাংবিধানিক অন্যান্য, সেই ক্ষেত্রে তো সব বিষয়েরই পরিবর্তনের প্রশ্ন আসতে পারে। আর পৃথিবীর অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইতিহাস আমরা জানি, সেই ক্ষেত্রে এটা কোনো অসম্ভব বা অলঙ্ঘনীয় অপরিবর্তনীয় কোনো বিষয় তো অবশ্যই নয়। আমরা জানি যে এখনও আওয়ামী লীগের যারা অপরাধী আছে তারা অনেকেই ধরাছোঁয়ার বাইরে আছে। আসলে প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না কেন বলে আপনি কি মনে করেন এই বিষয়ে? আমার মনে হয় যে অনেকে প্রশাসনের হাতে আছে, পর্যায়ক্রমে তাদেরকে ধীরে ধীরে হয়তো মিডিয়ার সামনে তারা আনবে, এরকমও অনুমান হয়। আবার এটাও মনে হয় যে অনেক বিপুল জনসংখ্যা, তারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে, প্রশাসন একসাথে অনেকগুলো কাজ করতে হচ্ছে, সেই জায়গায় হয়তো পরিপূর্ণ ফোকাস সেদিকে দিতে পারছে না, সেটাও হতে পারে কারণ। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা কি সম্ভব বলে আপনি মনে করছেন কিনা? এটা অবশ্যই সম্ভব, ব্যক্তির চেয়ে রাষ্ট্র অনেক শক্তিশালী, এটা আমি মনে করি। কাজেই আন্তঃরাষ্ট্রীয় যেই চুক্তিগুলো আছে, সেই চুক্তির আওতায় তিনি যদি থাকেন, তাহলে অবশ্যই তাকে ফিরিয়ে এনে বাংলাদেশে বিচার করা সম্ভব।
জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে আপনার একটু মন্তব্য জানতে চাই। উনি একজন খুবই অমায়িক ভদ্রলোক, আমি পেয়েছি তাকে, বিনয়ী, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন। আমি ওনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। কারাগারে দীর্ঘ একটা সময় ওনাকেও কারাবাস যাপন করতে হয়েছে, কারাবাসে থাকতে হয়েছে। সেই সময়ের কাছ থেকে কিছুটা দেখার সুযোগ আমার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এখন যারা ছাত্র নেতৃত্ব দিচ্ছে, তাদের প্রতি আপনার কোনো বার্তা আছে কিনা? অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব আছে, প্রথম তো তাদেরকে আমরা ধন্যবাদ দেই যে একটি অসাধ্য সাধন তারা করেছে। দেশকে বিভাজনের যে রাজনীতি ছিল আওয়ামী লীগ করেছে, সেই বিভাজনের রাজনীতির যে কুফল সেখান থেকে এবং তার পরিণাম থেকে দেশকে তারা উদ্ধার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের নেতৃত্বে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছে এবং এই ঐক্যই ছিল এই অভ্যুত্থানের আসলে প্রাণশক্তি। কাজে আমি আশা করব ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে যে আগামী দিনেও তারা এই জাতীয় ঐক্যের জায়গা থেকে তারা কাজ করবে। বাংলাদেশের অধিকাংশ মানুষের যে তাদের যে চেতনা, তাদের যে বোধ, বিশ্বাস, সেটাকে তারা গুরুত্বের সাথে নিজেদের মাইন্ডসেটে রাখবে এবং সেভাবেই তারা তাদের পরবর্তী আগামী দিনে ভূমিকাগুলো পালন করবে। এটাই তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা। আমরা জানি যে গত সরকার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছিলেন। সে কওমি মাদ্রাসার স্বীকৃতির প্রয়োগটা কতটুকু আছে বা প্রয়োগ হচ্ছে না কেন? এখন তো আপনারা কওমি মাদ্রাসার নেতৃত্বে আছেন, আপনি এই ব্যাপারে কী বলবেন? আমরা কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জায়গা থেকে কওমি মাদ্রাসার স্বীকৃতির খুব বেশি প্রয়োগের দাবি আমরা কখনো করিনি। আমরা আসলে স্বীকৃতি বিগত সরকার দিয়েছে, এটা যেমন সত্য, আবার স্বীকৃতির প্রাথমিক ঘোষণা, যে রাষ্ট্রীয় ঘোষণা বা একটা অন্তত গেজেট প্রকাশ হওয়া, এটা কিন্তু তাদের আগের সরকারের আমলেই এটা সম্পন্ন হয়েছিল। কাজে স্বীকৃতির একক কৃতিত্ব বিগত সরকারের না। আর এই স্বীকৃতির দ্বারা আমাদের কওমি অঙ্গনের যেটা প্রত্যাশা ছিল বা তাদের যে দাবি ছিল আমাদের, সেটার একটা শিক্ষা ব্যবস্থা হিসাবে আমাদের এই শিক্ষাটাকে যেন স্বীকৃতি দেওয়া হয়। এই শিক্ষার সনদের মাধ্যমে আমরা খুব বেশি রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধার প্রত্যাশা আমরা রাখি না। অনেক বেশি প্রত্যাশা বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় অন্তর্ভুক্তি হওয়ার যে আবার কিছু ক্ষতিকর দিক রয়েছে, সেগুলো আমাদেরকে অনেক ভাবায়। সেই হিসেবে আমি মনে করি যে এই বিষয়টিতে এটা আমাদের অত্যন্ত মৌলিক এবং নীতি নির্ধারণী একটি বিষয়। এই ক্ষেত্রে যত্রতত্র মন্তব্য করা, যেখানে সেখানে দাবি উত্থাপন করাটাও আমি সমীচীন মনে করি না। এই ক্ষেত্রে আমাদের কওমি শীর্ষ ওলামায়ে কেরাম যারা আছেন এবং তাদের বোর্ড আছে, আমাদের বেফাকুল মাদারিস আছে, হাইয়াতুল উলিয়া আছে, যেটা সম্মিলিত বোর্ড, সেখানে আমাদের সকল পর্যায়ের আলেমদের প্রতিনিধিত্ব আছে। ওনারাই এই বিষয়ে সুনির্দিষ্টভাবে স্বীকৃতির মাধ্যমে এবং স্বীকৃতি পরবর্তী আমাদের কওমি মাদ্রাসার দাবিগুলো সুনির্দিষ্টভাবে তারা উত্থাপন যতটুকু করেছেন এবং করবেন, সেটাই আমাদের কথা। এই ক্ষেত্রে বিচ্ছিন্ন কোনো মন্তব্য আমি করি না এবং অন্য কাউকে করুক এটাও আমি পছন্দ করি না।